আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ভিঞ্চি কোড এর ২২তম বা শেষ পর্ব। শুরু করার আগে যারা গত ২২ দিন যাবৎ এই বিশাল উপন্যাসটি শুনছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি যে অবশ্যই আপনারা উপন্যাসটি শেষ করে আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখবেন। শুরু করছি দ্য ভিঞ্চি কোডের শেষ পর্বটি। রোজলিন চ্যাপেল, প্রায়শই যাকে বলা হয় কোডের ক্যাথেড্রাল, স্কটল্যান্ডের এডিনবরার ৭ মাইল দক্ষিণে অবস্থিত। একটা প্রাচীন মিথারেক মন্দিরের পাশে ১৪৪৬ সালে নাইট টেম্পলাররা এটা নির্মাণ করে। চ্যাপেলটাতে খোদাই করা আছে ইহুদি, খ্রিস্টান, মিশরীয়, ম্যাসনিক আর প্যাগান প্রতীক। সেগুলো চিন্তার খোরাক যোগায়। চ্যাপেলটার ভৌগোলিক অবস্থান নিখুঁতভাবে উত্তর দক্ষিণ মধ্যরেখা বরাবর, যা গ্লাস্টন বাড়ি দিয়ে চলে গেছে। এই দ্রাঘিমাংশ রোজলাইন হল কিং আর্থারের আইল অফ আভালনের একটি ঐতিহ্যবাহী চিহ্ন, আর এটাকে ব্রিটেনের পবিত্র ভূমিরূপের কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। রোজলাইন সত্যিকারের বানানটা ছিল রোজলিন, সেখান থেকেই এসেছে। রোজলিনের অমসৃণ চূড়াটার ছায়ায় ঢেকে যেতেই ল্যাংডন আর সোফি একটা ভাড়া করা গাড়ি নিয়ে চ্যাপেলটার সামনে এসে পড়ল। লন্ডন থেকে এডিনবরার ছোট্ট ফ্লাইটটা বিশ্রামের হলেও এখানে কি ঘটবে বা কি দেখতে পাবে এই ভেবে ভেবে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। মেঘাচ্ছন্ন আকাশের নিচে চ্যাপেলটার দিকে তাকিয়ে ল্যাংডনের মনে হলো যেন এলিস খরগোশের গর্তে পড়ে গেছে। এটা স্বপ্নই হবে। তারপরও সনিয়ার চূড়ান্ত মেসেজটা যে এর চেয়ে বেশি নির্দিষ্ট হতে পারত না, সেটা সে জানত। হলি গ্রেইল প্রাচীন রোজলিনের নিচে অপেক্ষা করে। ল্যাংডন ভেবেছিল সনিয়ার গ্রেইল মানচিত্রটা কোনো ডায়াগ্রামই হবে, একটা ড্রয়িংয়ে এক্স মার্ক দিয়ে একটা জায়গা চিহ্নিত করা। আবারও প্রায়রিদের চূড়ান্ত সিক্রেট উন্মোচিত হলো, সে শুরু থেকে যেমনটি হয়ে এসেছে তেমন করেই, সহজ সরল পংক্তির মধ্য দিয়ে, 4টা লাইনে, কোনো সন্দেহ নাই। 4টা লাইনে কোনো সন্দেহ ছাড়াই এই জায়গাটাকেই চিহ্নিত করা হয়েছে। সরাসরি রোজলিন নামটা উল্লেখ করলেও পংক্তিটাতে চ্যাপেলটার কয়েকটি উল্লেখযোগ্য স্থাপত্য শৈলীর উল্লেখও রয়েছে। যদিও সনিয়ার চূড়ান্ত প্রকাশটা খুবই স্পষ্ট, তারপরও ল্যাংডনের মনে হলো একটু ভারসাম্যহীন, আলোকিত নয়। তার কাছে জায়গা হিসেবে এটা একেবারেই নিশ্চিত ছিল। শত শত বছর ধরে এই পাথরের চ্যাপেলটি হোলি গ্রেইলের উপস্থিতির কথা প্রতিধ্বনি করে আসছে। এই ফিসফিসটা ইদানিংকালে চিৎকারে পরিণত হয়েছে যখন ভূমি ভেদকারী রাডার দিয়ে দেখা গেল যে এর নিচে আরেকটা বিস্ময়কর স্থাপত্যের অস্তিত্ব রয়েছে, একটা বিশাল ভূগর্ভস্থ কক্ষ। এটা যে কেবল চ্যাপেলের নিচেই আছে তা নয়, বরং এর ভেতরে ঢোকা বা বের হবার কোনো পথও নেই। আর্কিওলজিস্টরা পাথর ভেদ করে রহস্যময় কক্ষের ভেতরে অনুসন্ধানের জন্য আবেদন জানিয়েছিল, কিন্তু রোজলিন ট্রাস্ট পবিত্র স্থানটিকে এরকম কোনো কিছু করতে দিতে অস্বীকৃতি জানায়। আর এই জন্যেই অনুমান আর সন্দেহের আগুনে ব্যাপারটা আরও বেশি ঘি ঢেলে দিয়েছে। রোজলিন ট্রাস্ট কী লুকাতে চেষ্টা করছে? রহস্য অনুসন্ধানকারীদের জন্য রোজলিন এখন তীর্থস্থানে পরিণত হয়েছে। কেউ কেউ দাবি করে এই জায়গায় একটা চৌম্বক ক্ষেত্র তাদেরকে এখানে টেনে এনেছে, আর কেউ কেউ দাবি করে তারা পাহাড়ি এলাকায় একটা প্রবেশ পথ খুঁজতে এসেছে যেখান দিয়ে সেই লুকানো কক্ষটাতে ঢোকা যাবে। কিন্তু বেশিরভাগই স্বীকার করে তারা শুধু এটা দেখতে আসে হোলি গ্রেইলের আকর্ষণে। যদিও এর আগে ল্যাংডন রোজলিনে আসেনি, তারপরও সে যখনই শুনেছে চ্যাপেলটাকে হোলি গ্রেইলের বর্তমান আবাস হিসেবে বিবেচনা করা হয়, মিটিমিটি হেসেছে সে। স্বীকার করতেই হবে, রোজলিনে একসময় গ্রেইলটা ছিল, সেটা অনেক আগের কথা, কিন্তু নিশ্চিতভাবেই এখন না। আজ হোক কাল হোক কেউ না কেউ গোপন কক্ষটাতে ঢোকার পথ বের করবেই। সত্যিকারের গ্রেইল একাডেমিকরা একমত পোষণ করেন যে রোজলিন একটা ফাঁদ, এমন একটি কানাগলি যা প্রায়রিরা খুব নিখুঁতভাবে প্রয়োগ করেছে। আজ প্রায়রিদের কিস্টোনটা একটা পংক্তির মধ্যে দিয়ে সরাসরি এই জায়গাটাকে নির্দেশ করেছে।
তাই ল্যাংডন আর এ নিয়ে ঠাট্টা মশকরা করতে পারছে না। এটাকে ল্যাংডন এক কথায় উড়িয়ে দিতেও পারছে না। সারাটা দিন তার মনে হতবুদ্ধিকর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সনিয়া কেন এই জায়গাটাতেই আমাদের নিয়ে যেতে চাইছেন? একটাই যৌক্তিক কারণ আছে বলে মনে হচ্ছে। রোজলিন সম্পর্কে এমন কিছু একটা আছে যা আমরা এখনো বুঝতে পারিনি। রবার্ট, সোফি গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিল। তার দিকে ফিরে বলল, তুমি কি আসছো না? তার হাতে রোজউড বাক্সটা। ক্যাপ্টেন ফসে তাদের কাছে ফিরিয়ে দিয়েছে সেটা। ভেতরের দুটো ক্রিপ্টেক্সকেই আবার আগের অবস্থানে রাখা হয়েছে। প্যাপিরাসটা ভাঁজ করে রাখা হয়েছে ভেতরে, কেবল ভেঙে যাওয়া ভিনাগারের ভায়ালটা ছাড়া। দীর্ঘ পাথরের পট্টা দিয়ে চ্যাপেলের দিকে যাওয়ার সময় ল্যাংডন আর সোফি চ্যাপেলের বিখ্যাত পশ্চিম দেয়ালটা অতিক্রম করে গেল। অনিয়মিত দর্শনার্থী এই দেয়ালটাকে দেখে মনে করবে এটা চ্যাপেলেরই অংশ, যেটার কাজ পুরোপুরি শেষ করা হয়নি। সত্যটা হলো, ল্যাংডন মনে করতে পারল আরও বেশি কৌতূহলোদ্দীপক, সোলোমন মন্দিরের পশ্চিম দেয়াল। নাইট টেম্পলাররা রোজলিন চ্যাপেলকে ঠিক জেরুজালেমের সোলোমন মন্দিরের স্থাপত্য নকশার আদলে নির্মাণ করেছিলেন। পশ্চিম দেয়ালটা সহ একটা সংকীর্ণ আয়তক্ষেত্রাকৃতির উপাসনালয় স্থান আর ভূগর্ভস্থ কক্ষ, যেখানে সত্যিকারের 9 জন নাইট সর্বপ্রথম তাদের সম্পদগুলো খুঁড়ে বের করেছিল। রোজলিন চ্যাপেলের প্রবেশদ্বারটি ল্যাংডনের ধারণার চেয়েও বেশি সাদামাটা। ছোট্ট কাঠের দরজাটার রয়েছে দুটো কড়া আর একটা ওক চিহ্ন। রোজলিন রোজলিন শব্দটার বানান এসেছে রোজলাইন শব্দ থেকে। ল্যাংডন সেটা সোফিকে বুঝিয়ে বলল। আর রোজলাইন এসেছে চ্যাপেলের ভেতরকার মধ্যরেখাটার জন্যে। আবার গ্রেল একাডেমিকগণ এটা বিশ্বাস করতে পছন্দ করেন যে লাইন অফ রোজ থেকেই সেটা এসেছে, ম্যারি মাগদালিনের বংশধারা। রোজেস, দেবীর গর্ভ। চ্যাপেলটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, তাই ল্যাংডন দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ল। যদিও সে রোজলিনের ভেতরকার পাথরের কাজগুলো সম্পর্কে পড়েছে, কিন্তু নিজের চোখে সেটা দেখা দারুণ উত্তেজনার একটি ব্যাপার। প্রতীকবিদ্যা স্বর্গ। ল্যাংডনের এক সহকর্মী এটাকে এ নামেই ডাকে। চ্যাপেলের প্রতিটি পৃষ্ঠই কোনো না কোনো প্রতীকে খোদাই করা। খ্রিস্টীয় ক্রুশাকৃতি, ইহুদি তারা, ম্যাসনিক সিল, টেম্পলার ক্রুশ, কর্নুকোপিয়াস, পিরামিড, জ্যোতির্বিদ্যার চিহ্ন, গাছপালা, শাকসবজি, পেন্টাকল আর গোলাপ। নাইট টেম্পলাররা ছিলেন পাথরের কাজে ওস্তাদ। সারা ইউরোপেই তাদের চার্চ ছড়িয়ে দিয়েছিল, কিন্তু রোজলিনি তাদের সবচেয়ে সেরা কাজ বলে বিবেচিত হয়ে থাকে। পাথরের কাজের ওস্তাদেরা কোনো পাথরই খোদাই না করে রাখেনি। রোজলিন চ্যাপেল হলো সব বিশ্বাসের মন্দির, সব সংস্কৃতির, আর সবার ওপরে সব প্রকৃতি এবং দেবীর। মন্দিরটা কতিপয় দর্শনার্থী ছাড়া প্রায় ফাঁকাই বলা চলে। সেসব দর্শনার্থী একজন তরুণের বলা কিছু কথা শুনছে। সে তাদেরকে একটা সারি করে দেয়ালের দিকে নিয়ে যাচ্ছে। একটা অদৃশ্য পথ মন্দিরের ভেতরের 6টি প্রধান স্থাপিত্য অবস্থানের সাথে সংশ্লিষ্ট। দিনের পর দিন দর্শনার্থীরা এসব সোজা রেখাগুলো অতিক্রম করে যায়, আর তাদের পায়ের ছাপ জমিনের ওপরে অসংখ্য প্রতীকের ছাপ ফেলে দেয়। ডেভিডের তারা, ল্যাংডন ভাবল, কোনো কাকতালীয় ব্যাপার নেই এখানে। সোলেমনের সিল হিসেবেও এটা পরিচিত। এই 6 মাথা বিশিষ্ট তারাটি একসময় ছিল স্টার গেজিং যাজকদের গোপন প্রতীক। পরে সেটা ইসরায়েলি রাজা গ্রহণ করে নেয়, ডেভিড আর সোলোমন। বন্ধ হবার সময় হয়ে গেলেও ডোসেন্ট ল্যাংডন আর সোফিকে আসতে দেখে একটা সুন্দর হাসি দিল। তাদেরকে ঘুরে ঘুরে দেখার জন্য একটা ইঙ্গিত করলো। ল্যাংডন মাথা নেড়ে ধন্যবাদ জানালো তাকে, তারপর মন্দিরের ভেতরে ঢুকে পড়ল। সোফি কী কারণে জানি দরজার কাছেই দাঁড়িয়ে রইল, তার চোখে মুখে হতবুদ্ধিকর একটা ভাব। কি হয়েছে? ল্যাংডন জিজ্ঞেস করল। সোফি চ্যাপেলটার চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। আমার মনে হয় আমি এখানে এসেছিলাম। ল্যাংডন খুব অবাক হলো। কিন্তু তুমি বলেছিলে তুমি এমনকি রোজলিনের নামটিও শোনোনি। তা শুনিনি। সে চারপাশটা ভালো করে লক্ষ্য করে দেখল। তাকে দেখে অনিশ্চিত মনে হলো। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার দাদু আমাকে এখানে নিয়ে এসেছিলেন। আমি ঠিক জানি না, আমার খুব চেনা চেনা লাগছে। ভেতরটার চারপাশ ভালো করে দেখার পর সে আরও বেশি নিশ্চিত হয়ে মাথা দোলাতে লাগলো। হ্যাঁ, সে মন্দিরের সামনের দিকটা ইঙ্গিত করল। ওই 2টি স্তম্ভ আমি দেখেছি।
ল্যাংডন মন্দিরের অন্য পাশে খুব সূক্ষ্মভাবে কারুকার্য খচিত ভাস্কর্য সম্বলিত স্তম্ভ দুটোর দিকে তাকালো। স্তম্ভ দুটোর অবস্থান যেখানে সাধারণত বেদি থাকে সেই জায়গায়। ব্যাপারটা অদ্ভুত। বাম দিকের স্তম্ভটা অপেক্ষাকৃত কম কারুকাজ করা, সেই তুলনায় ডান দিকেরটা বেশি নকশা করা, ফুলের সাজ আছে। সোফি ইতিমধ্যেই সেগুলোর দিকে চলে গেছে। ল্যাংডনও দ্রুত তার পিছু পিছু চলল। স্তম্ভগুলোর কাছে পৌঁছতেই সোফি আরও বেশি নিশ্চিত হয়ে মাথা নাড়তে লাগলো। হ্যাঁ, আমি একদম নিশ্চিত, আমি এগুলো আগে দেখেছি। তুমি যে এগুলো আগে দেখেছো সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, ল্যাংডন বলল। কিন্তু এর মানে এই নয় যে এখানেই দেখেছ। সে ঘুরে দাঁড়ালো। কি বলতে চাচ্ছ? এই দুটো স্তম্ভ ইতিহাসের সবচাইতে বেশি নকল স্থাপত্যিক অবকাঠামো, রেপ্লিকা বা প্রতিরূপ সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। রোজলিনের রেপ্লিকা? তাকে সন্দেহগ্রস্ত বলে মনে হলো। না, স্তম্ভগুলো। তোমার কি মনে আছে একটু আগে আমি তোমাকে বলেছিলাম যে রোজলিন সোলেমানের মন্দিরের অনুকরণ? এই দুটো স্তম্ভ সোলেমানের মন্দিরের দুটো স্তম্ভের একেবারে অনুকরণে নির্মিত হয়েছিল। ল্যাংডন বাম দিকের পিলারটা দেখিয়ে বলল, এটাকে বলে বোয়াজ অথবা মেশনের স্তম্ভ, অন্যটাকে বলে জখিন অথবা শিক্ষানবিশ স্তম্ভ। সে একটু থামল। আসলে পৃথিবীর সব ম্যাসনিক মন্দিরেরই এরকম দুটি স্তম্ভ রয়েছে। ল্যাংডন তাকে এর মধ্যেই টেম্পলারদের সাথে আধুনিক ম্যাসনিক গুপ্ত সংঘের যে নিবিড় সম্পর্ক ছিল সেই কথাটা বলেছিল, যাদের প্রাইমারি ডিগ্রিগুলো হলো শিক্ষানবিশ ফ্রি ম্যাসন, ফলোক্রাফট ফ্রি ম্যাসন এবং মাস্টার ম্যাসন। সোফির দাদু তার কবিতার শেষ পংক্তিতে সরাসরি মাস্টার ম্যাসনদের উল্লেখ করেছেন, যারা রোজলিনের কারুকার্য করেছিল। এটাতে রোজলিনের মাঝখানের ছাদের কথাও বলা আছে, যাতে গ্রহ, নক্ষত্র আর তারার ছবি খোদাই করা। আমি কখনো ম্যাসনিক মন্দিরে আসিনি, সোফি বলল। এখনও স্তম্ভগুলোর দিকে তাকিয়ে আছে। আমি একেবারেই নিশ্চিত এগুলো আমি এখানেই দেখেছি। সে ঘুরে চ্যাপেলের ভেতরে চলে গেল, যেন কিছু একটা খুঁজতে, যাতে তার স্মৃতিটা মিলে যায়। বাকি দর্শনার্থীরা চলে গেলে তরুণ ডোসেন্ট তাদের দিকে হাসি মুখে এগিয়ে এলো। ছেলেটা দেখতে খুব সুন্দর, 20-এর মতো বয়স হবে, সোনালি চুলের। আমি আজকের দিনের মতো চ্যাপেলটা বন্ধ করে দিচ্ছি। আমি কি আপনাদেরকে কিছু খুঁজে বের করে দিতে সাহায্য করতে পারি? হোলি গ্রিলের ব্যাপারটা কি? ল্যাংডন বলতে চাইল। কোডটা। হুট করে সোফির মুখ দিয়ে কথাটা বের হয়ে গেল। এখানে একটা কোড আছে। ডোসেন্ট সোফির উচ্ছ্বাস দেখে খুশি হলো। হ্যাঁ, এখানে আছে ম্যাম। এটা সিলিংয়ে, সে বলল, ডান দিকের দেয়ালটার দিকে ঘুরে। ওখানেরই কোথাও। ছেলেটা হাসল। মনে হচ্ছে রোজলিনে এটা আপনার প্রথম আসা নয়। কোডটা, ল্যাংডন ভাবল। সে এটার কথা বলতে ভুলে গিয়েছিল। রোজলিনের অসংখ্য রহস্যের মধ্যে খিলানযুক্ত পটটাও আছে। শত শত পাথরের ব্লক দিয়ে সেটা তৈরি করা হয়েছে। প্রতিটি ব্লকই প্রতীকে খোদাই করা। এলোমেলো মনে হয় সেগুলো, তাতে একটা দুর্বোধ্য সংকেত তৈরি হয়েছে। কিছু কিছু লোকের বিশ্বাস এই কোডটা চ্যাপেলের নিচের কক্ষটার ভেতরে প্রবেশ করার দিক নির্দেশনা। অন্যেরা বিশ্বাস করে সত্যিকারের গ্রেল কিংবদন্তিটা এতে বিবৃত হয়েছে। এগুলোকে আমলে না নিয়ে ক্রিপ্টোগ্রাফাররা শত শত বছর ধরে এটার মর্মোদ্ধার করার চেষ্টা করে যাচ্ছে। আজকের দিনে রোজলিন ট্রাস্ট এইসব কোডের অর্থ কেউ বের করতে পারলে তাকে পুরস্কার দেবে বলে ঘোষণা দিয়েছে, কিন্তু কোডটা রহস্যই রয়ে গেছে। আমি আপনাদের দেখাতে পারলে খুব খুশি হতাম। ডোসেন্টের কণ্ঠটা আচমকা থেমে গেল। আমার প্রথম কোড, সোফি ভাবল। একা একা কোডে পূর্ণ খিলানযুক্ত পথ দিয়ে এগোতে লাগলো সে। রোজউড বাক্সটা ল্যাংডনের হাতে দিয়ে সে ক্ষণিকের জন্য হোলি গ্রেইল, প্রায়োরি অফ সায়ন এবং বিগত দিনের সব রহস্যের কথা ভুলে গেল। সে যখন কোডযুক্ত ছাদের নিচে এসে পৌঁছালো এবং মাথার উপরের প্রতীকগুলোর দিকে চেয়ে দেখল, তার অতীত স্মৃতিগুলো প্লাবনের মতো ফিরে আসলো। তার মনে পড়ে গেল এখানে প্রথম আসা স্মৃতিটার কথা। অদ্ভুতভাবেই সেই স্মৃতিটা অপ্রত্যাশিত এক দুঃখবোধের জন্ম দিল। সে ছিল ছোট্ট একটি মেয়ে। তার পরিবারের সদস্যদের মৃত্যুর 1 বা 2 বছর পরের ঘটনা। স্কুলের ছুটিতে তার দাদু তাকে স্কটল্যান্ড নিয়ে এসেছিল। প্যারিসে ফিরে যাবার আগে তারা রোজলিন চ্যাপেলে বেড়াতে এসেছিল। সময়টা ছিল সন্ধ্যার পরে। চ্যাপেলটা তখন বন্ধ ছিল। তারপরেও তারা ভেতরে ঢুকতে পেরেছিল। আমরা কি বাড়ি যেতে পারি, গ্র্যাপেয়া? সোফি মিনতি জানিয়েছিল। তার খুব ক্লান্ত লাগছিল।
খুব জলদি ডিয়ার, খুব জলদি। তার কণ্ঠটা ছিল বিষাদগ্রস্ত। এখানে আমাকে একটা কাজ করতে হবে, খুবই জরুরি। তুমি গাড়িতে গিয়ে অপেক্ষা করলে কেমন হয়? তুমি আরেকটা বড় মানুষদের কাজ করবে? তিনি মাথা নেড়ে সায় দিয়েছিলেন। খুব দ্রুত করব, কথা দিচ্ছি। আমি কি খিলানযুক্ত কোটগুলো আবারও বের করতে পারি? খুব মজার ছিল সেটা। আমি জানি না, আমাকে একটু বাইরে যেতে হবে। তুমি এখানে একা একা ভয় পাবে না? অবশ্যই না, সে খুব জোর দিয়ে বলেছিল। এখনো তো খুব বেশি সন্ধ্যা হয়নি। তিনি হেসেছিলেন। তাহলে তো খুব ভালো। তিনি তাকে খিলানযুক্ত পথে নিয়ে গেলেন, একটু আগেই যা দেখিয়েছিলেন। সোফি সঙ্গে সঙ্গে তার মাথার উপরের কোটগুলোর দিকে তাকিয়ে দেখতে শুরু করেছিল। তুমি ফিরে আসার আগেই আমি এই কোটগুলোর মর্ম উদ্ধার করে ফেলব। তাহলে তো এটা একটা খেলা হয়ে গেল। তিনি হাঁটু গেড়ে বসে তার কপালে চুমু খেয়ে কাছের একটা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। আমি বাইরেই আছি, দরজাটা খোলা থাকলো। আমাকে যদি তোমার দরকার হয় শুধু ডাক দিও। তিনি এই বলে বের হয়ে গিয়েছিলেন। সোফি ফ্লোরে শুয়ে কোডের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটোতে ঘুম ঘুম ভাব চলে এলো। কয়েক মিনিট পর প্রতীকগুলো ধোঁয়াটে হয়ে গেল, তারপর সেগুলো উধাও হয়ে গেল। সোফি যখন ঘুম থেকে উঠল তখন ফ্লোরটা খুব ঠান্ডা লাগছিল তার। গ্র্যাপিয়া! কোনো উত্তর এলো না। সে উঠে দাঁড়িয়ে শরীরটা ঝাড়া দিল। দরজাটা তখনও খোলা ছিল। সন্ধ্যাটা ঘন অন্ধকার হয়ে গেছে। সে বাইরে এসে দেখতে পেল তার দাদু চার্চের ঠিক পিছনে পাথরের একটি বাড়ির বারান্দা ঘরে দাঁড়িয়ে আছেন। একজনের সাথে কথা বলছিলেন তিনি, কিন্তু ভারী পর্দার দরজার ভেতর দিয়ে খুব ভালো মতো দেখা যাচ্ছিল না দৃশ্যটা। গ্র্যাপিয়া! সে ডাক দিল। তার দাদু তার দিকে ঘুরে হাত নেড়ে তাকে একটু অপেক্ষা করতে বলল। তারপর তিনি খুব ধীরে শেষ কিছু কথা বলে বের হয়ে বাতাসে একটা চুমু ভাসিয়ে দিলেন। সোফির কাছে আসলেন অশ্রু ভেজা চোখে। দাদু, তুমি কাঁদছো কেন? তাকে কোলে তুলে নিলেন। ওহ সোফি, তোমাকে আর আমাকে এবছর অনেক লোকজনকে বিদায় বলতে হয়েছে। এটা খুবই কষ্টের। সোফি তার পরিবারের দুর্ঘটনার কথা ভাবল। তার বাবা মা, দাদি আর ছোট ভাইকে গুড বাই জানাতে হয়েছিল। তুমি কি আরেকজন লোককে গুড বাই জানালে? একজন প্রিয় বন্ধুকে, যাকে আমি খুব ভালোবাসি। তিনি প্রচণ্ড আবেগী কণ্ঠে জবাব দিয়েছিলেন। আর আমার মনে হচ্ছে দীর্ঘদিন তাকে আর দেখতে পাবো না। ডোসেন্টের সাথে দাঁড়িয়ে ল্যাংডন চ্যাপেলের দেয়ালগুলো ভালো করে দেখতে লাগলো। ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে ভাবল একটা কানা গলিতে বোধহয় তারা এসে পড়েছে। সোফি তার কাছে রোজউড বাক্সটা দিয়ে ভেতরে চলে গেছে চ্যাপেলটা ঘুরে ঘুরে দেখতে। এই বাক্সটাতে গ্রিল মানচিত্রটা রয়েছে, কিন্তু সেটা আর এখন কোনো কাজে লাগবে বলে মনে হচ্ছে না। যদিও সনিয়ার কবিতায় সরাসরি স্পষ্ট করে রোজলিনের কথা বলা আছে, তারপরও ল্যাংডন জানে না এখানে পৌঁছাবার পর আর কী বা করার আছে। কবিতাটাতে তলোয়ার আর পেয়ালার উল্লেখ রয়েছে, যা এখানে কোথাও ল্যাংডন দেখতে পাচ্ছে না। হোলি গ্রেল প্রাচীন রোজলিনের নিচে অপেক্ষা করে। তলোয়ার আর পেয়ালা তার দরজায় পাহারা দেয়। আবার ল্যাংডনের মনে হলো এই রহস্যের অন্য কিছু দিক এখনো উন্মোচিত হয়নি। আমি অনাহূতভাবে উঁকিঝুঁকি মারাটা ঘৃণা করি, ডোসেন বলল ল্যাংডনের হাতে ধরে রাখা রোজউড বাক্সটার দিকে তাকিয়ে। কিন্তু এই বাক্সটা আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি কোত্থেকে পেয়েছেন? ল্যাংডন একটা ক্লান্ত হাসি দিল। এটা একটা লম্বা ইতিহাস। ছেলেটা দ্বিধাগ্রস্ত হলো। আবারও বাক্সটার দিকে চোখ গেল তার। এটা খুবই অদ্ভুত একটা জিনিস। আমার দাদির কাছেও ঠিক এরকম একটা বাক্স রয়েছে, অলংকারের বাক্স। ঠিক ঢাকনার মধ্যে যেরকম গোলাপটি লাগানো আছে সেই রকমই, এমনকি কড়াটা পর্যন্ত। ল্যাংডন জানে ছেলেটা অবশ্যই ভুল করছে। এরকম কোনো বাক্স যদি থেকেই থাকে তবে সেটা এই বাক্সটাই। বাক্সটা প্রায়রীদের কিস্টোন রাখার জন্য তৈরি করা হয়েছে। দুটো বাক্সের হয়তো অনেক মিল রয়েছে, কিন্তু পাশের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেলে তারা দুজনে সেদিকে তাকালো। সোফি উত্তেজিত হয়ে কোনো কথা না বলেই এখন পাশের পাথরের বাড়িটার দিকে ফিরে যেতে লাগলো। ল্যাংডন তার দিকে চেয়ে রইল। সে যাচ্ছে কোথায়? সে খুব অদ্ভুত আচরণ করছে এখানে আসার পর থেকেই, বিশেষ করে এটার ভেতরে ঢোকার পর থেকেই। সে ডোসেন্টের দিকে তাকালো। আপনি কি জানেন বাড়িটা কিসের? সে মাথা নাড়ল। সোফিকে ওখানে যেতে দেখে তাকে খুব হতভম্ব দেখালো।
ওটা চ্যাপেলের যাজকের বাসভবন। চ্যাপেলের কিউরেটরও ওখানে থাকেন। তিনি রোজলিন ট্রাস্টেরও প্রধান। সে একটু থামল। তিনি আমার দাদি হন। আপনার দাদি রোজলিন ট্রাস্টের প্রধান? ছেলেটা মাথা নেড়ে সায় দিল। আমি তার সাথেই ওখানে থাকি এবং চার্চের দেখাশোনা করি। পর্যটকদের গাইডের কাজও করি পাশাপাশি। সে কাঁধ ঝাঁকালো। আমি এখানে জন্ম থেকেই আছি। আমার দাদি আমাকে এই বাড়িতেই লালন পালন করেছেন। সোফির জন্য চিন্তিত হয়ে ল্যাংডন চ্যাপেলের দরজার কাছে গেল তাকে ডাকতে। সে একটু এগোতেই থেমে গেল। ছেলেটার একটা কথা তার মনে পড়ল। আমার দাদি আমাকে লালন পালন করেছেন। ল্যাংডন পেছন থেকে সোফির দিকে একবার তাকিয়ে তার হাতে ধরা রোজউড বাক্সটার দিকে তাকালো। অসম্ভব। আস্তে করে ল্যাংডন ছেলেটার দিকে ঘুরল। আপনি বলছিলেন আপনার দাদির কাছেও এরকম একটি বাক্স আছে? প্রায় এরকম। তিনি ওটা কোত্থেকে পেয়েছেন? আমার দাদু তার জন্য এটা বানিয়েছিলেন। আমি যখন বাচ্চা অবস্থায় তখন তিনি মারা যান। কিন্তু আমার দাদি এখনও তার কথা বলেন। তিনি বলেন দাদু নাকি হাতের কাজে একজন জিনিয়াস ছিলেন। তিনি সব ধরনের জিনিসই বানাতে পারতেন। ল্যাংডনের মনে একটা অসম্ভব কল্পনা খেলে গেল। একটা যোগসূত্র তার মনে উদয় হলো। আপনি বলছেন আপনার দাদি আপনাকে লালন পালন করেছেন? আপনি কিছু মনে করবেন না, আপনার বাবা মার কি হয়েছিল? ছেলেটা খুব অবাক হলো। আমি যখন ছোট ছিলাম তারা তখন মারা গিয়েছে। সে একটু থামল। ঠিক একই দিন আমার দাদুও। ল্যাংডনের হৃৎপিণ্ডটা লাফাতে লাগলো। একটা গাড়ি দুর্ঘটনায়? ডোসেন্টের সবুজ চোখে বিস্ময়। হ্যাঁ, একটা গাড়ি দুর্ঘটনায়। সেদিন আমার পুরো পরিবারই মারা যায়। আমার দাদা, বাবা মা এবং সে একটু ইতস্তত করে মাটির দিকে চেয়ে রইল। আর আপনার বোন? ল্যাংডন বলল। পাথরের বাড়িটা সোফির যেমনটি মনে ছিল ঠিক তেমনই। রাত নেমে এসেছে এখন। বাড়িটা থেকে উষ্ণ আর আমন্ত্রণমূলক মরীচিকা ঝরছে যেন। রুটি তৈরির গন্ধ ভারী পর্দার খোলা দরজাটা দিয়ে বাইরে ভেসে আসছে। জানলা দিয়ে সোনালি একটা আলোর ঠিকরে বের হচ্ছে। সোফি এগোতেই ভেতর থেকে একটা শান্ত ফোপানো কান্না ভেসে এলো। দরজার ভারী পর্দার ভেতর দিয়ে সোফি একজন বয়স্ক মহিলাকে দেখতে পেল। তিনি দরজার দিক থেকে পেছন ফিরে আছেন, কিন্তু সোফি ঠিকই দেখতে পেল তিনি কাঁদছেন। মহিলার দীর্ঘ অভিজাত সাদা চুল, যা অপ্রত্যাশিত একটা স্মৃতির সাথে সংশ্লিষ্ট। সোফি দরজার সামনে এসে দাঁড়ালো। মহিলাটি একটা ছবির ফ্রেম ধরে রেখেছেন। ছবিটা একজন লোকের। তিনি তার হাতের আঙুল পরম মমতা আর ভালোবাসায় ছবির লোকটার মুখে বুলিয়ে যাচ্ছেন। ছবিটা এমন একজনের যাকে সে খুব ভালো করেই চেনে, গ্র্যাপেয়া। মহিলা নিশ্চিত গতকালকে তার মৃত্যুর খবরটা শুনেছেন। সোফির পায়ের নিচের কাঠের পাটাতনটা খ্যাচ করে উঠলে মহিলা আস্তে করে ঘুরে তাকালেন। তার বিষণ্ণ চোখ দুটো সোফিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সোফি দৌড়াতে চাইল, কিন্তু স্থির হয়ে মাটিতে দাঁড়িয়ে রইল। দুজন নারী একে অন্যকে এমনভাবে দেখতে লাগলো যেন অনন্তকাল অতিবাহিত হয়ে যাচ্ছে। তারপর সমুদ্রের ঢেউয়ের মতো মহিলার মুখে অনিশ্চয়তা থেকে, অবিশ্বাস থেকে আশাতে এবং অবশেষে চরম আনন্দ আছড়ে পড়ল। খোলা দরজাটা দিয়ে বের হয়ে এসে মহিলা তার নরম হাত দুটো দিয়ে সোফির মুখটা ধরলেন। সোফির বজ্রাহত মুখটাতে আদরের পরশ বুলিয়ে দিলেন। ওহ, আমার আদরের বাছা, আরে তুমি! যদিও সোফি তাকে চিনতে পারেনি, তারপরও সে জানত কে এই মহিলা। সে কথা বলতে চাইছিল, কিন্তু নিঃশ্বাসও নিতে পারছিল না। সোফি! মহিলা কাঁদতে কাঁদতে বললেন। তার কপালে চুমু খেলেন। সোফির কথাটা ফিসফিসানিতে পরিণত হলো। কিন্তু গ্র্যাপেয়া বলেছিলেন তুমি। আমি জানি। মহিলা তার মমতাময়ী হাতটা সোফির কাঁধে রেখে খুবই অপরিচিত একটা চাহনি দিলেন। তোমার দাদু আর আমি অনেক কথাই বলতে বাধ্য হয়েছিলাম। আমরা যা ভেবেছি ঠিক তাই করেছি। আমি দুঃখিত। সেটা ছিল তোমার নিজের নিরাপত্তার জন্যেই, প্রিন্সেস। সোফি তার শেষ কথাটা শুনে সঙ্গে সঙ্গে দাদুর কথা মনে পড়ে গেল, যিনি সোফিকে প্রিন্সেস বলেই ডাকতেন। মহিলা দুহাতে সোফিকে জড়িয়ে ধরলেন। অশ্রু ঝরে পড়তে লাগলো তার। তোমার দাদু তোমাকে সব কিছু বলার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। তিনি অনেক চেষ্টাই করেছিলেন, অনেক কিছুই ব্যাখ্যা করার ছিল। তিনি আবারও সোফির কপালে চুমু খেলেন। তারপর কানে কানে বললেন,
আর কোনো গোপনীয়তা নয় প্রিন্সেস, এখন সময় এসেছে তোমার পরিবার সম্পর্কে সত্যি কথাটা জানার। সোফিয়ার তার দাদি দরজার কাছে সিঁড়িতে বসে জড়িয়ে ধরে যখন কাঁদছিল, তখন ডোসেন্ট ছেলেটা এসে পড়ল সেখানে। তার চোখে আশা আর অবিশ্বাস জ্বলজ্বল করছে। সোফি! কান্না ভেজা চোখেই সোফি মাথা নেড়ে সায় দিল। ছেলেটাকে সে চিনতে পারল না, কিন্তু একে অন্যকে জড়িয়ে ধরতেই সে তার রক্তের টান অনুভব করল। ল্যাগডন যখন সোফিদের কাছে এসে পৌঁছালো, তখন সোফি বিশ্বাসই করতে পারছিল না যে কেবল গতকালই তার মনে হয়েছিল সেই পৃথিবীতে একা হয়ে গেছে, আর এখন যেভাবেই হোক এই বিদেশ বিভুঁইয়ে এই তিনজন লোকের সঙ্গ পেয়ে তার অবশেষে মনে হলো নিজের বাড়িতেই আছে সে। রোজলিনের ওপর রাত নেমে এসেছে। রবার্ট ল্যাংডন ফিলস্টন হাউসের সামনে দাঁড়িয়ে তার পেছনে থাকা স্বচ্ছ দরজার ভেতর থেকে পুনর্মিলনী আর হৈহুল্লোড়ের শব্দ শুনতে পেল। তার হাতে ব্রাজিলিয়ান কফির একটা মগ থাকাতে প্রচণ্ড অবসাদটা দূর হতে লাগলো। তারপরও তার মনে হলো ক্লান্তিটা বুঝি সহজেই কাটবার নয়। শরীরের এই ধকলটা একেবারে গভীরে গিয়ে আঘাত এনেছে। আপনি কিছু না বলে চলে এসেছেন? পেছন থেকে একটা কণ্ঠ তাকে বলল। সে ঘুরে দেখল সোফির দাদি এসেছে। তার রূপালি চুল রাতের আধারে জল জল করছে। তার নাম, বিশেষ করে বিগত 28 বছর ধরে, ছিল ম্যারি শভেল। ল্যাংডন একটা ক্লান্ত হাসি দিল। আমি ভেবেছিলাম আপনাদের পরিবারকে একসঙ্গে হবার জন্য কিছুটা সময় দেই। জানালা দিয়ে সে দেখতে পেল সোফি তার ভাইয়ের সঙ্গে কথা বলছে। ম্যারি তার পেছনে এসে দাঁড়ালেন। মিস্টার ল্যাংডন, আমি যখন প্রথম জ্যাকসনের মৃত্যুর খবরটা পাই, তখন সোফির নিরাপত্তা নিয়ে যার পণ্যায় উদ্বিগ্ন হয়েছিলাম। তাকে আজ রাতে আমার দরজার সামনে দেখতে পেয়ে জীবনের সবচেয়ে বড় স্বস্তিটা পেয়েছি। তার জন্য আপনাকে ধন্যবাদ দিলে যথেষ্ট হবে না। ল্যাংডন কি বলবে ভেবে পাচ্ছিল না। যদিও সে সোফি এবং তার দাদিকে একান্তে কথা বলার সুযোগ করে দিয়েছিল, তারপরও ম্যারি তাকে তাদের সাথে থেকে কথা শুনে যেতে বলেছিলেন। আমার স্বামী অবশ্যই আপনাকে বিশ্বাস করতেন মিস্টার ল্যাংডন। আমিও সেরকমই বিশ্বাস করি। আর তাই ল্যাংডন থেকে গিয়েছিল। যখন সোফির দাদি সোফিকে তার মৃত বাবা মার গল্পটা শোনাচ্ছিল, তখন সোফির পাশে দাঁড়িয়ে নীরব বিস্ময় দেখছিল সে। অবিশ্বাস্য ব্যাপার হলো, তারা দুজনেই মেরোভিঞ্জিয়ান পরিবারের, ম্যারি ম্যাগদালিন আর যীশু খ্রিস্টের প্রত্যক্ষ বংশধর। সোফির বাবা মা এবং তাদের পূর্বপুরুষরা নিজেদের সুরক্ষার জন্য পদবি পরিবর্তন করে প্ল্যান্টার্ড এবং সেন্ট ক্লেয়ার রেখেছিলেন। তাদের ছেলেমেয়েরা সরাসরি রাজকীয় রক্তের ধারাক্রম বহন করে চলছে বলে প্রায়রিরা তাদেরকে খুব সযত্নে রক্ষা করে গেছে। যখন সোফির বাবা মা গাড়ির দুর্ঘটনায় মারা গেলেন, যার কারণ সত্যিকারভাবে জানা যায়নি, প্রায়রিরা তখন ভয় পেয়ে গিয়েছিল যে রাজবংশের পরিচয়টা বোধহয় ফাঁস হয়ে গেছে। তোমার দাদু এবং আমি, ম্যারি দুঃখভরা কণ্ঠে ব্যাখ্যা করলেন। টেলিফোনে খবরটা শোনা মাত্রই একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। তোমার বাবা মার গাড়িটা তখন মাত্র নদীতে খুঁজে পাওয়া গেছে। তিনি নিজের চোখের পানি মুছলেন। আমাদের 6 জনের সবাই, তোমাদের 2 জন সহ, সেই রাতে গাড়িতে করে ভ্রমণ করার কথা ছিল। সৌভাগ্যবশত শেষ মুহূর্তে আমরা পরিকল্পনাটা একটু বদলে ফেলেছিলাম। তাই তোমার বাবা মা একাই গাড়িতে করে গিয়েছিলেন। দুর্ঘটনার কথা শুনে জ্যাক এবং আমার পক্ষে কোনোভাবেই জানা সম্ভব ছিল না আসলে কি ঘটেছিল, অথবা আদৌ এটা কোনো দুর্ঘটনা কিনা। ম্যারি সোফির দিকে তাকালেন। আমরা জানতাম আমাদের নাতি নাতিদের রক্ষা করতে হবে, আর আমরা সেটাই করেছি, যেটা ভালো মনে হয়েছে আমাদের কাছে। জ্যাক পুলিশের কাছে রিপোর্ট করেছিল যে তোমার ভাই এবং আমি গাড়িতে ছিলাম। আমাদের মৃতদেহ দুটো নদীর স্রোতে ভেসে গিয়েছে। তারপরে তোমার ভাই আর আমি প্রায়রিদের সাথে আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম। জ্যাক একজন বিখ্যাত লোক হিসেবে অদৃশ্য হবার বিলাসিতা দেখাতে পারেনি। এজন্যই মনে করা হয়েছিল যে বড় হিসেবে সোফি প্যারিসি জ্যাকের সাথে থেকে শিক্ষা দীক্ষা নেবে আর প্রায়রিদের কাছাকাছি থাকবে নিরাপত্তার জন্যে। তার কণ্ঠটা ফিসফিসানিতে পরিণত হলো। পরিবারকে আলাদা করার কাজটা ছিল আমাদের জন্য সবচাইতে কঠিন কাজ। জ্যাক আর আমি একে অন্যের সাথে দেখা করতাম খুবই অনিয়মিত আর গোপনীয়ভাবে, প্রায়রিদের অধীনে, তাদের সুরক্ষায়। কিন্তু অনুষ্ঠানের ব্যাপারে ভাতৃসংঘের ভাইরা সবসময় বিশ্বস্ত থেকেছেন।
ল্যাংডন ধারণা করল গল্পটা আরও গভীরে যাবে, আর সেটা তার শোনা ঠিক হবে না, তাই সে বেরিয়ে এসেছিল। এখন রোজলিনের দিকে তাকিয়ে ল্যাংডন ভাবল এটার অমীমাংসিত রহস্যটা ভেদ না করে কোনোভাবেই পালাতে পারবে না। গ্রিলটা কি সত্যি রোজলিনের এখানেই আছে? যদি তাই হয়ে থাকে তাহলে সনিয়া কবিতায় যে তলোয়ার এবং পেয়ালার কথা উল্লেখ করেছেন সেটা কোথায়? এটা আমি নিয়ে নিচ্ছি। ল্যাংডনের হাতের দিকে ইঙ্গিত করে ম্যারি বললেন। ওহ, ধন্যবাদ আপনাকে। ল্যাংডন তার খালি কফির কাপটা তার হাতে তুলে দিতে উদ্যত হলো। ম্যারি তার দিকে তাকিয়ে রইলেন। আমি আপনার অন্য হাতটার কথা বলছিলাম মিস্টার ল্যাংডন। ল্যাংডন তার হাতের দিকে তাকিয়ে বুঝতে পারল সে সনিয়ার প্যাপিরাসটা ধরে রেখেছে। সে এটা ক্রিপ্টেক্স থেকে আবার বের করে নিয়েছিল এই আশায় যে প্রথম দেখায় যা ধরতে পারেনি সেটা এবার হয়তো ধরতে পারবে। অবশ্যই, আমি দুঃখিত। কাগজটা হাতে নিয়ে ম্যারি খুবই খুশি হলেন। আমি জানি প্যারিসের এক ব্যাংকের লোক সম্ভবত এই রোজ বাক্সটা ফিরে পেতে উদ্গ্রীব হয়ে আছেন। আন্দ্রে ভার্নেট হলেন জ্যাকের খুবই প্রিয় একজন বন্ধু, আর জ্যাক তাকে প্রচণ্ড বিশ্বাস করতেন। এই বাক্সটা যত্ন নেবার সনের অনুরোধটা রক্ষা করার জন্য আদ্রে নিজেকে সম্মানিত মনে করেন। এমনকি এই জন্যে আমাকে গুলিও করতে কসুর করেনি। ল্যাংডনের মনে পড়ে গেল, সিদ্ধান্ত নিল সে যে বেচারির নাকটা ভেঙে ফেলেছিল সে কথাটা উল্লেখ করবে না। প্যারিসের কথা ভাবতেই ল্যাংডনের মনের পর্দায় ভেসে উঠল 3 জন সেনেকো, যাদের সবাই আগের দিন রাতে মারা গেছেন। আর প্রায়রির এখন তবে কি হবে? চাকাটা ইতিমধ্যে ঘুরতে শুরু করেছে মিস্টার ল্যাংডন। ভাতৃসংঘ শতাব্দীর পর শতাব্দী ধরে এটা টিকিয়ে রেখেছে, আর এখন জিনিসটাই এটাকে টিকিয়ে রাখবে। সবসময় এরা অপেক্ষা করছে এটা সরাতে এবং নতুন করে নির্মাণ করার জন্য। সারা রাত ধরে ল্যাংডন সন্দেহ করেছে যে সোফির দাদি প্রায়রিদের কর্মকাণ্ডের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। হাজার হোক, প্রায়রিদের সবসময় নারী সদস্য থাকে। 4 জন গ্র্যান্ডমাস্টার ছিলেন নারী। সেনেকোরা প্রথাগতভাবেই ছিলেন পুরুষ অভিভাবক। তারপরও নারীরা প্রায়োরিতে অনেক বেশি সম্মানিত অবস্থান পেয়ে থাকে এবং বলতে গেলে যে কোনো উচ্চ পদে আসীন হতে পারে। ল্যাংডন লেই টিবিং আর ওয়েস্টমিনিস্টার অ্যাবির কথা ভাবল। মনে হচ্ছে এটা কত জনম আগের কথা। চার্চ কি আপনার স্বামীকে সাংগ্রিলের কথা শেষ দিনের আগে প্রকাশ না করার জন্য চাপ দিচ্ছিল? না, শেষ দিনের কিংবদন্তিটা বিকৃত মস্তিষ্ক প্রসূত। প্রায়োরি মতবাদের কোথাও এমন কোনো দিনের কথা বলা নেই যেদিন গ্রিলটা প্রকাশ করা হবে। সত্যি বলতে কি, প্রায়োরিরা সবসময় চেয়েছে গ্রিলটা যাতে কোনো দিনই প্রকাশ না হয়। কখনোই না। ল্যাংডন বাকরুদ্ধ হয়ে গেল। এটা হলো রহস্যময়তার বিষয় যা আমাদের আত্মাকে পরিচালিত করে, গ্রিলটা নয়। গ্রিলের সৌন্দর্যটা লুকিয়ে আছে তার অশরীরী স্বভাবে। ম্যারি শোভেল এখন রোজলিনের দিকে তাকিয়ে আছেন। কারো কারো কাছে গ্রিল হলো পেয়ালা যা তাদেরকে অমরত্ব দেবে, অন্যদের কাছে এটা হলো হারানো দলিল দস্তাবেজ এবং গোপন ইতিহাসের অন্বেষণ। আর বেশিরভাগের কাছে আমার সন্দেহ হলি গ্রেইল হলো একটা দারুণ আইডিয়া, একটা গৌরবোজ্জ্বল বিষয়। অর্জন করা যায় না এমন কোনো সম্পদ যা আজকের এই হট্টগোলপূর্ণ পৃথিবীতে আমাদেরকে অনুপ্রেরণা দেয়। কিন্তু সাংগ্রিল দলিলগুলো যদি লুকানোই থাকে তবে তো ম্যারি ম্যাকডেলের গল্পটা চিরতরের জন্য হারিয়ে যাবে, ল্যাংডন বলল। তাই তার গল্প চিত্রকলায়, সঙ্গীতে আর বই পুস্তকে বলা হচ্ছে। তার চেয়েও বেশি বলা হচ্ছে প্রতিদিন। পেন্ডুলামটা দুলছে। আমরা আমাদের ইতিহাসের বিপদটা আঁচ করতে শুরু করছি এবং আমাদের ধ্বংসাত্মক পথটাও। আমরা পবিত্র নারীকে পুনরায় অধিষ্ঠিত করার কথা ভাবতে শুরু করছি। তিনি থামলেন। আপনি বলেছিলেন যে পবিত্র নারী সম্পর্কিত একটা লেখা লিখছেন, তাই না? হ্যাঁ। তিনি হাসলেন। ওটা শেষ করুন মিস্টার ল্যাংডন। পবিত্র নারীর গান গেয়ে উঠুন। পৃথিবীর দরকার আধুনিক গীতিকবির। ল্যাংডন নীরব রইল। তার ওপর তার কথার ওজনটা বুঝতে পারল। খোলামেলা জায়গাটা দিয়ে দূরের গাছের সারিগুলোর ফাঁক গলে চাঁদ দেখা যাচ্ছে। রোজলিনের দিকে চোখ ফিরিয়ে ল্যাংডন এর সিক্রেটটা জানতে পেরে ছেলে মানুষের মতো উৎফুল্ল বোধ করল। জিজ্ঞেস করো না, সে নিজেকে বলল। এটা জিজ্ঞেস করার সময় নয়। সে ম্যারির হাতের প্যাপিরাসের দিকে তাকালো, তারপর আবার রোজলিনের দিকে। প্রশ্নটা জিজ্ঞেস করুন মিস্টার ল্যাংডন, ম্যারি বললেন।
তাকে খুব খোশ মেজাজে দেখাচ্ছে। আপনি সেই অধিকার অর্জন করেছেন। ল্যাংডন দারুণ চাঞ্চল্য অনুভব করল। আপনি জানতে চান গ্রিলটা রোজলিনে এখন আছে কি না? আপনি কি আমাকে বলতে পারবেন? তিনি একটা ঠাট্টার মতো দীর্ঘশ্বাস ফেললেন। কেন লোকজন গ্রিলটাকে শান্তিতে থাকতে দিতে চায় না? হেসে উঠলেন। অবশ্যই তিনি উপভোগ করছেন ব্যাপারটা। কেন আপনি ভাবছেন এটা এখানে আছে? ল্যাংডন তার হাতের প্যাপিরাসের দিকে তাকালো। আপনার স্বামীর কবিতা নির্দিষ্ট করে রোজলিনের কথা বলা আছে। অবশ্য তাতে তলোয়ার আর পেয়ালা গ্রিলটা পাহারা দিচ্ছে বলেও বলা আছে। আমি কোনো তলোয়ার আর পেয়ালার প্রতীক এখানে দেখতে পাচ্ছি না। তলোয়ার আর পেয়ালা? মেরি জিজ্ঞেস করলেন। সেগুলো দেখতে ঠিক কীরকম? ল্যাংডন নাচ করতে পারল। তার সাথে ছেলে খেলা করা হচ্ছে, কিন্তু সেও খেলতে শুরু করে দ্রুত প্রতীকগুলোর বর্ণনা দিয়ে দিল। তার চোখে মুখে কৌতূহল দেখা গেল। আহ হ্যাঁ, অবশ্যই তলোয়ার পুরুষকে প্রতিনিধিত্ব করে। আমার বিশ্বাস সেটা দেখতে এরকম না। তর্জনীটা দিয়ে তিনি অন্য হাতের তালুতে একটা ত্রিভুজ আকৃতি আঁকলেন। হ্যাঁ, ল্যাংডন বলল। ম্যারি তলোয়ারের সবচাইতে অপ্রচলিত সরল আকৃতিটা আঁকলেন, যদিও ল্যাংডন এই প্রতীকটার ছবি দেখেছে। আর উল্টোটা? তিনি বললেন। আবার নিজের তালুতে উল্টো ত্রিভুজ আঁকলেন। হলো পেয়ালা, যা নারীকে বোঝায়। একদম ঠিক, ল্যাংডন বলল। আর আপনি বলছেন এই এখানে রোজলিন চ্যাপেলের শত শত প্রতীকের মধ্যে এই দুটোকে কোথাও দেখা যাচ্ছে না? আমি তাদেরকে কোথাও দেখিনি। আর আমি যদি আপনাকে সেগুলো দেখিয়ে দিই, তবে কি আপনি একটু ঘুমাবেন? ল্যাংডন কোনো জবাব দেওয়ার আগেই ম্যারি শভেল চ্যাপেলের দিকে হাঁটতে শুরু করলেন। ল্যাংডনও তাকে দ্রুত অনুসরণ করল। প্রাচীন দালানটার ভেতরে ঢুকে বাতি জ্বালিয়ে দিয়ে পবিত্র স্থানটার মাঝখানের দিকে ইঙ্গিত করলেন তিনি। এই তো মিস্টার ল্যাংডন, তলোয়ার এবং পেয়ালা। ল্যাংডন পাথরের জমিটার দিকে তাকালো। সেটা একেবারে ফাঁকা। এখানে তো কিছুই নেই। ম্যারি একটা দীর্ঘশ্বাস ফেলে চ্যাপেলের ফ্লোরের বিখ্যাত পটটা ধরে হাঁটতে লাগলেন। এই পটটাই ল্যাংডন আজকের রাতের প্রথম দিকে দর্শকদের হাঁটতে দেখেছেন। সে একটা বিশাল প্রতীকের দিকে তাকিয়েও কিছু খুঁজে পেল না। কিন্তু এটা তো ডেভিডের তারা। তলোয়ার এবং পেয়ালা একটাতে মিলেছে। ডেভিডের তারা নারী এবং পুরুষের যথার্থ সম্মিলন। সোলেমান সিল হলি এবং হলির চিহ্ন দেয়া, যেখানে নারী এবং পুরুষের দেব তুই অহে এবং শকিনাহ মনে করা হয় একসাথে বসবাস করে। কি বলবে তার জন্য ল্যাংডনের কয়েক মিনিটের দরকার হলো। পংক্তিটা রোজলিনের দিকে ইঙ্গিত করে, একেবারেই যথার্থভাবেই। ম্যারি হাসলেন। দৃশ্য তুই। নিহিতার্থটা তাকে কাঁপিয়ে দিল। তো হোলি গ্রেইলটা তবে কি আমাদের নিচে ভূগর্ভস্থ কক্ষে আছে? তিনি হাসলেন। একমাত্র চেতনার মধ্যে। প্রায়রিদের একটা প্রাচীন প্রতিজ্ঞা ছিল, একদিন হোলি গ্রেইল তার নিজের দেশ ফ্রান্সে ফিরিয়ে আনা হবে, যেখানে সে চিরনিদ্রায় শায়িত যাবে। শত শত বছর ধরে তাকে বিভিন্ন গ্রামীণ এলাকায় টানা হেঁচড়া করা হয়েছে নিরাপত্তার জন্য। খুবই অপমানজনক। জ্যাক যখন গ্র্যান্ডমাস্টার হিসেবে অধিষ্ঠিত হলো, তখন তার প্রতিজ্ঞা ছিল তাকে ফ্রান্সে ফিরিয়ে এনে রানীর মর্যাদায় একটা সমাধি নির্মাণ করে তার সম্মানকে পুনরুদ্ধার করা হবে। তিনি কি সফল হয়েছিলেন? তার চেহারাটা খুবই সিরিয়াস হয়ে উঠল। মিস্টার ল্যাংডন, আজ রাতে আপনি আমার জন্য যা করেছেন সেটা বিবেচনা করে রোজলিন ট্রাস্টের একজন কিউরেটর হিসেবে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে গ্রেইলটা এখন আর এখানে নেই। ল্যাংডন সিদ্ধান্ত নিল চাপাচাপি করবে। কিস্টোনটা সেই জায়গাটাই নির্দেশ করে যেখানে হোলি গ্রেইলটা লুকানো আছে এখন। কেন সেটা রোজলিনের দিকে ইঙ্গিত করে? হয়তো আপনি এর অর্থটা ধরতে পারেননি। মনে রাখবেন, গ্রেইলটা ধোঁকাও হতে পারে। আমার স্বর্গত স্বামীর মতো মেঘাচ্ছন্ন। কিন্তু তিনি এর চেয়ে বেশি আর কত স্পষ্ট হতে পারতেন? সে জিজ্ঞেস করল। আমরা তলোয়ার এবং পেয়ালা চিহ্নিত একটা ভূগর্ভস্থ কক্ষের উপরই দাঁড়িয়ে আছি। চারিদিকে ঘিরে আছে মাস্টার শিল্পীদের ছবি। সব কিছুই রোজলিনের কথা বলছে। খুব ভালো, আমাকে এই রহস্যময় পংক্তিটা একটু দেখতে দিন। তিনি প্যাপিরাসটার ভাঁজ খুলে জোরে জোরে কবিতাটা পড়লেন। হলি গ্রেইল প্রাচীন রোজলিনের নিচে অপেক্ষা করছে। তলোয়ার আর পেয়ালা তার দরজায় পাহারা দেয়।
মাস্টার শিল্পীদের ছবিতে প্রশংসিত হয়ে শায়িত আছে সে, তারা ভরা আকাশের নিচে, অবশেষে চিরনিদ্রায়। যখন তিনি শেষ করলেন, কয়েক সেকেন্ড পর্যন্ত একটা রেশ থেকে গেল, যতক্ষণ না একটা পরিচিত হাসি তার ঠোঁটে দেখা গেল। আহ, জ্যাক! ল্যাংডন প্রতীক্ষায় তার দিকে চেয়ে রইল। আপনি এটা বুঝতে পেরেছেন? চ্যাপেলের ফ্লোরে আপনি যেমনটি দেখেছেন মিস্টার ল্যাংডন, সহজ সরল জিনিসগুলোকে অনেকভাবেই দেখা যায়। ল্যাংডনের বুঝতে খুব কষ্ট হলো। জ্যাকসনের সম্পর্কিত সব কিছুই মনে হচ্ছে দ্ব্যর্থবোধক, আর ল্যাংডন সেটা এখানে দেখতে পাচ্ছে না। ম্যারি একটা ক্লান্ত দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মিস্টার ল্যাংডন, আমি আপনার কাছে একটা স্বীকারোক্তি করছি। আমি গ্রেইলের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো দিনই জানতে পারিনি, কিন্তু এটা স্বীকার করতেই হবে যে আমি এমন একজন লোককে বিয়ে করেছিলাম যে ছিল অসামান্য প্রতিভাশালী একজন, আর আমার মেইলির সংজ্ঞা ছিল খুবই প্রখর। ল্যাংডন কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ম্যারি আবারও বলতে শুরু করলেন। আমি দুঃখিত যে আপনার সমস্ত পরিশ্রমের পরও রোজলিন থেকে আপনি কোনো সত্য উত্তর পাবেন না। তারপরও আমার কেন জানি মনে হচ্ছে আপনি এমন কিছু পাবেন যা আপনি খুঁজে পেয়েছেন। একদিন এটা আপনার কাছে উদ্ভাসিত হবে। তিনি হাসলেন। আর যখন এটা ঘটবে, আমি বিশ্বাস করি আপনি এবং বাকি সব লোক এটা গোপন রাখবেন। দরজার দিক থেকে কারোর আশার শব্দ শোনা গেল। তোমরা দুজনেই হাওয়া হয়ে গেলে দেখছি, সোফি আস্তে আস্তে বলল। আমি চলে যাচ্ছিলাম, তার দাদি জবাব দিলেন দরজার দিকে এগুতে এগুতে। গুড নাইট প্রিন্সেস। তিনি সোফির কপালে চুমু খেলেন। মিস্টার ল্যাংডনকে বাইরে বেশিক্ষণ রেখো না। ল্যাংডন আর সোফি দেখল দাদি ঘরের ভেতরে চলে যাচ্ছে। সোফি তার দিকে ঘুরল, তার দু চোখে গভীর আবেগ। ঠিক আমার প্রত্যাশা অনুযায়ী সমাপ্তিটা ঘটেনি আমাদের দুজনের বেলায়, সে ভাবল। ল্যাংডন দেখতে পেল সে খুব আবেগতাড়িত হয়ে আছে। আজ রাতে সে যে খবরটা পেয়েছে সেটা তার জীবনের সব কিছু বদলে দিয়েছে। তুমি কি ঠিক আছো? অনেক ধকল গেছে। সে নীরবে হাসল। আমার একটা পরিবার আছে, সেখান থেকে আমি শুরু করতে চাই। আমরা কারা এবং কোথা থেকে এসেছি সেটা বুঝতে আরও কিছু সময় লাগবে। ল্যাংডন নীরব রইল। আজ রাতের পরে তুমি কি আমাদের সাথে থাকবে? সোফি জিজ্ঞেস করল। নিজের পক্ষে কয়েকটা দিন। ল্যাংডন দীর্ঘশ্বাস ফেলল। এর বেশি কিছু চাচ্ছিল না। সোফি, তোমার পরিবারের সাথে তোমার কিছু সময় একান্তে থাকা দরকার। সকালে আমি প্যারিসে ফিরে যাচ্ছি। তাকে দেখে হতাশ মনে হলেও সেই সাথে এও মনে হচ্ছিল যে সে জানে এটাই ঠিক কাজ। তাদের কেউই অনেকক্ষণ কথা বলল না। শেষে সোফি একটু সামনে এগিয়ে এসে তার হাতটা ধরে চ্যাপেলের বাইরে নিয়ে আসলো। তারা একটু হাঁটল। এই জায়গাটা থেকে স্কটিশ গ্রাম অঞ্চল ছড়িয়ে গেছে। নীরবে দাঁড়িয়ে রইল দুজনে, হাত ধরে নিজেদের সাথে লড়াই করে যাচ্ছিল তারা। আকাশে তারাগুলো সবে দেখা যেতে শুরু করেছে, কিন্তু পশ্চিম দিকে একটা বিন্দু অন্য কিছু থেকে বেশি জ্বলজ্বল করছিল। সেটা দেখে ল্যাংডন হাসল। এটা হলো ভেনাস। প্রাচীন দেবী তার স্থির এবং প্রশান্ত আলোয় জ্বলজ্বল করছে। রাতটা ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো। একটা শীতল বাতাস নিম্নভূমি থেকে ধেয়ে এসেছে। কিছুক্ষণ পরে ল্যাংডন সোফির দিকে তাকালো। তার চোখ বন্ধ, আর ঠোঁটে প্রশান্তির হাসি। ল্যাংডনের মনে হলো তার নিজের চোখের পাতাও ভারী হয়ে আসছে। সে তার হাতটা চেপে ধরল। সোফি। ধীরে ধীরে সে তার চোখ খুলে তার দিকে তাকালো। পূর্ণিমার আলোতে তার মুখটা অপূর্ব লাগছে। একটা ঘুম ঘুম হাসি আসলো। হাই। ল্যাংডন অপ্রত্যাশিতভাবে একটা দুঃখবোধে আক্রান্ত হলো, এটা ভেবে যে সে সোফিকে রেখে প্যারিসে ফিরে যাচ্ছে। হয়তো আমি চলে যাব তুমি জেগে ওঠার আগেই। সে একটু থামল, তার গলাটা ধরে আসছিল। আমি দুঃখিত, আমি এসবের খুব একটা ভালো। সোফি তার নরম হাতটা ল্যাংডনের মুখের উপর রাখল, তারপর সামনের দিকে হেলে তার চিবুকে একটা প্রগাঢ় চুমু দিল। আবার কবে তোমাকে দেখতে পাবো? ল্যাংডন কয়েক মুহূর্ত ঘোরের মধ্যে ডুবে গেল। তার চোখের মধ্যে হারিয়ে গেছে সে। কখন? সে একটু থামল, কৌতূহলী হলো। সোফির কি কোনো ধারণা আছে সে নিজেও এই একই বিষয় নিয়ে ভাবছে? আসলে পরের মাসে আমার ফ্লোরেন্সে একটা কনফারেন্সে বক্তৃতা দেবার কথা আছে।
সেখানে আমার 1 সপ্তাহের মতো সময় হাতে থাকবে, আর হাতে তেমন কোনো কাজও থাকবে না। এটা কি কোনো আমন্ত্রণ? আমরা খুব বিলাসবহুল জায়গায় থাকব। তারা আমাকে ব্রুনেলিসিতে একটা ঘর দেবে। সোফি ঠাট্টা ছলে হাসল। মিস্টার ল্যাংডন, তুমি খুব বেশি ভেবে ফেলেছ। সে একটু ব্যাখ্যা করার চেষ্টা করলো। আমি আসলে যা বলতে চেয়েছিলাম, ফ্লোরেন্সে তোমার সাথে দেখা করতে আমার ভালোই লাগবে রবার্ট, কিন্তু একটা শর্তে। তার কণ্ঠ সিরিয়াস। কোনো জাদুঘর নয়, চার্চ নয়, শিল্পকলা নয়, শিলালিপি নয়। ফ্লোরেন্সে 1 সপ্তাহের জন্যে এসব কিছুই হবে না। সোফি তার দিকে ঝুঁকে আবারও একটা চুমু খেলো, এবার ঠোঁটে। তাদের শরীর ঘনিষ্ঠ হয়ে এলো, প্রথমে খুব আলতো করে, পরে একেবারেই জড়িয়ে। যখন সে ছাড়িয়ে নিল, তার চোখ জুড়ে ছিল প্রতিজ্ঞা। ঠিক আছে, ল্যাংডন বলল, সেই কথাই রইল তবে। রবার্ট ল্যাংডন হুট করে ঘুম থেকে জেগে উঠল। সে স্বপ্ন দেখছিল। তার বিছানার পাশে রাখা বাথরুমের একটা মনোগ্রামে হোটেল রিস প্যারিস লেখাটি লাগানো আছে। অন্ধকার ঘরটাতে একটা ডিম লাইট জ্বলছে। এখন সন্ধ্যা না ভোর, অবাক হয়ে সে ভাবল। ল্যাংডনের শরীরটা খুব গরম আর অসাড় মনে হলো। দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়েছে। বিছানায় ধীরে ধীরে উঠে বসে বুঝতে পারল কিসের জন্য তার ঘুম ভেঙেছে। অদ্ভুত একটি ভাবনা। কয়েকদিন ধরে কতগুলো তথ্য নিয়ে সে খতিয়ে দেখেছে, কিন্তু ল্যাংডন এখন নিজেকে এমন একটি অবস্থায় খুঁজে পেল যা এর আগে ভেবে দেখেনি। এটা কি হতে পারে? কয়েক মুহূর্ত সে স্থির হয়ে রইল। বিছানা থেকে নেমে মার্বেল শাওয়ারের দিকে গেল। ভেতরে ঢুকেই শক্তিশালী জেট মেসেজটি ছেড়ে নিল। তখনও সেই ভাবনাটি তাকে আচ্ছন্ন করে রেখেছে। অসম্ভব। 20 মিনিট পরে ল্যাংডন হোটেল রিজ থেকে বের হয়ে প্লেস ভেদমে এলো। রাত নেমে এসেছে। কয়েকদিনের ঘুমের জন্য তার ঘোর ঘোর ভাবটা এখনও কাটেনি। এখনও তার মনে হচ্ছে অদ্ভুত প্রহেলিকাময়। সে ভেবেছিল হোটেল থেকে বের হবার আগে লবি সংলগ্ন ক্যাফে অলেইতে ঢুকে মাথাটা একটু পরিষ্কার করে নেবে, কিন্তু তার দুপা তাকে সোজা হোটেলের বাইরে প্যারিসের এক নির্জন রাতে নিয়ে এলো। রুই দে প্যাপিজ শ্যাম্পের পূর্ব দিক দিয়ে হাঁটতে হাঁটতে ল্যাংডনের মনে হলো তার উত্তেজনা ক্রমশ বাড়ছে। দক্ষিণ দিকে ঘুরে রুই রেশেলো ধরে এগুতে লাগলো সে। জেসমিন ফুলের মিষ্টি বাতাস প্যালেস রয়্যালের রাষ্ট্রীয় বাগান থেকে ভেসে আসছিল। সে দক্ষিণ দিক দিয়ে হেঁটে যেতে লাগলো, যতক্ষণ না সে যা খুঁজছিল তা পেয়ে গেল। বিখ্যাত রয়্যাল আর্কেড, পালিশ করা চকচকে মার্বেল পাথরের সুবিশাল চত্বর। সেখানে গিয়ে ল্যাংডন ভালো করে তার পায়ের নিচে জমিনটা দেখে নিল। কয়েক সেকেন্ডের মধ্যেই তার পরিচিত জিনিসটা পেয়ে গেল। অনেকগুলো ব্রোঞ্জের মেডেল মাটিতে খোদাই করা, নিখুঁতভাবে সোজা লাইনে সাজানো। প্রতিটা চাকরির ব্যাস হবে 5 মিটারের মতো, এবং তার উপর খোদাই করা ইংরেজি এন এবং এস অক্ষর। নর্থ সুদ। সে দক্ষিণ দিকে তাকিয়ে মেডেলের সোজা লাইনটার দিকে চেয়ে দেখল। আবার লাইনটা অনুসরণ করে চলতে শুরু করলো সে। পেভমেন্টের দিকে লক্ষ্য রেখে হাঁটতে লাগলো ল্যাংডন। কমেডি ফ্রাঁসোয়ের কোনায় এসে দেখতে পেল আরেকটি ব্রোঞ্জ মেডেল তার পায়ের নিচ দিয়ে অতিক্রম করছে। হ্যাঁ, ল্যাংডন এটা জেনেছিল যে প্যারিসের রাস্তাগুলো কয়েক বছর আগেই এরকম 135টি ব্রোঞ্জ মেডেল দিয়ে চিহ্নিত করা আছে। ফুটপাতে, চত্বরে এবং রাস্তাঘাটে শহর জুড়ে উত্তর দক্ষিণ অক্ষে খোদাই করা আছে। সে এবার সিন নদীর উত্তর দিকের স্যাক্রেকোয়ের একটি লাইন ধরে অনুসরণ করে শেষ পর্যন্ত প্রাচীন প্যারিসের অবজারভেটরিতে পৌঁছে গেল। সেখানে পবিত্র পথের বিশেষত্ব আবিষ্কার করল। পৃথিবীর আদি মধ্যরেখা, পৃথিবীর প্রথম শূন্য দ্রাঘিমাংশ, প্যারিসের প্রাচীন রোজ লাইন। এখন রুইদার রিভুলের দিকে দ্রুত ছুটতে গিয়ে ল্যাংডনের মনে হলো সে তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে, আর একটা ব্লকেরও কম দূরে সেটা। হলিগ্রেইল প্রাচীন রোজলিনের নিচে অপেক্ষা করছে। সব কিছু এখন খুব দ্রুতই উন্মোচিত হচ্ছে। সনিয়ের রোজলিনের প্রাচীন দালান, তলোয়ার এবং পেয়ালা, সমাধি ফলকটির অসাধারণ চিত্রে সজ্জিত। এর জন্যে কি সনিয়ে আমার সাথে কথা বলার দরকার মনে করেছিলেন? আমি কি আমার অজান্তেই সত্যটা জানতাম? সে জেগে উঠে বুঝতে পারল তার পায়ের নিচে রোজলিনটা তাকে পথ দেখাচ্ছে, গন্তব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। প্যাসেজ রিসেলুর লম্বা টানেলের ভেতরে ঢুকতেই তার ঘাড়ের চুলগুলো এক অজানা আশঙ্কায় খাড়া হয়ে গেল। সে জানত টানেলের শেষ প্রান্তে
প্যারিসের সবচেয়ে রহস্যময় মনুমেন্টে অবস্থিত। 1980-তে স্ফিংসের নিজের ধারণায় ফ্রাঁসোয়া মিতেরর অনুমোদনে তৈরি হয়েছিল, যার সম্পর্কে গুজব ছিল যে তিনি গুপ্ত সংঘে যোগ দিয়েছিলেন। আরেকটি জীবনকাল। সমস্ত শক্তি সঞ্চয় করে ল্যাংডন সেই পথ থেকে বেরিয়ে অতি পরিচিত প্রাঙ্গণে এসে থামল। নিঃশ্বাসীন অবিশ্বাসে নিজের সামনে থাকা চকচকে স্থাপত্যের দিকে ভুরু তুলে তাকালো। লুভর পিরামিড অন্ধকারে জ্বলজ্বল করছে। সে কয়েক মুহূর্ত সপ্রশংস দৃষ্টিতে চেয়ে রইল। তার ডান দিকে যে জিনিসটা রয়েছে সেটার দিকেই বেশি আগ্রহী হলো। ঘুরে দাঁড়িয়েই তার মনে হলো তার পা দুটো আবার প্রাচীন রোজলিন লাইনের অদৃশ্য পথের খোঁজে চলতে শুরু করেছে। তাকে প্রাঙ্গণ পেরিয়ে কারুজেলদুর লুভরের দিকে নিয়ে যাচ্ছে। ঘাসের তৈরি বড় একটা বৃত্ত, সেটার চারিদিকে ঘিরে রেখেছে আরেকটা বেড়া। একসময়কার প্যারিসের প্রকৃতি পূজা উৎসবের জায়গা। আনন্দ উচ্ছল আচার অনুষ্ঠান করা হতো উর্বরতা আর দেবীদের নিবেদন করে। ঘাসের এলাকাটায় প্রবেশ করতে ল্যাংডনের মনে হলো সে অন্য একটা পৃথিবীতে প্রবেশ করেছে। এই বিশাল চত্বরটা বর্তমানে শহরের সবচাইতে ভিন্ন ধরনের মনুমেন্ট হিসেবে চিহ্নিত হয়ে আছে। এখানে কেন্দ্রের মধ্যে কাঁচের তীরের মতো বিধে আছে বিশাল আকৃতির একটা কাঁচের তৈরি উল্টো পিরামিড, যেটা সে কয়েকদিন আগে লুভরের ভূগর্ভস্থ টানেলে প্রবেশ করার সময় দেখেছিল। লা পিরামিড ইনভার্সি। অনেকটা টলতে টলতে ল্যাংডন লুভরের ভূগর্ভস্থ কমপ্লেক্সে প্রবেশ করলো। অ্যাম্বার লাইটের আলোয় জায়গাটা ঘোলাটে লাগছে। তার চোখে শুধু উল্টো পিরামিডটাই ধরা পড়ল না, বরং সেটার একেবারে নিচে যা ছিল সেটাও। সেখানে ফ্লোরের নিচে যে কক্ষটা ছিল সেখানে একটা ক্ষুদ্র স্থাপত্য রয়েছে, যে স্থাপত্যের কথা ল্যাংডন তার লেখায় উল্লেখ করেছে। অচিন্তনীয় সম্ভাবনার রোমাঞ্চে ল্যাংডনের মনে হলো সে পুরোপুরি জেগে উঠেছে। লুভরের দিকে আবার চোখ তুলে তাকালো। তার মনে হলো জাদুঘরের বিশাল উইংগুলো তাকে জাপটে ধরেছে। ওখানকার হলওয়েতে পৃথিবীর সবচাইতে সেরা শিল্পকর্মগুলো রাখা হয়েছে। দা ভিঞ্চি, বেত্তিচেলি, প্রশংসিত মাস্টারদের প্রিয় ছবিতে সে শায়িত আছে। বিস্ময় সজীব হয়ে ওঠে। সে আরেকবার কাঁচের ভেতর দিয়ে নিচে রাখা ক্ষুদ্র স্থাপত্যটার দিকে তাকালো। আমাকে অবশ্যই নিচে যেতে হবে। ওখান থেকে বেরিয়ে সে প্রাঙ্গণটা পেরিয়ে লুভরের পিরামিডের প্রবেশ পথের দিকে গেল। সেই দিনের শেষ দর্শকটি জাদুঘর থেকে বের হয়ে এলো। রিভলভিং দরজাটা ঠেলে ল্যাংডন পিরামিডের ভেতরে বাঁকা সিঁড়িটা দিয়ে অগ্রসর হলো। ঠান্ডা বাতাসটা টের পেল। সিঁড়ির একেবারে নিচে এসে লুভরের প্রাঙ্গণের নিচ দিয়ে চলে যাওয়া দীর্ঘ টানেলের ভেতরে প্রবেশ করল সে। লা পিরামিড ইনভার্সিটির দিকে প্রত্যাবর্তন। টানেলের শেষ মাথায় একটা বিশাল কক্ষের সামনে এসে পড়ল সে। সরাসরি তার সামনে উপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে উল্টো পিরামিডটাকে। একটা শ্বাসরুদ্ধকর ভি আকৃতির কাঁচ। পেয়ালা। ল্যাংডন এটা সরু মাথাটা পর্যবেক্ষণ করে দেখল। মাটি থেকে সেটা মাত্র 6 ফুট উঁচুতে আছে। এখানে ঠিক তার নিচেই সেই ক্ষুদ্র স্থাপত্যটি রয়েছে। পিরামিডের একটা ছোট্ট সংস্করণ, মাত্র 3 ফুট লম্বা। এই কমপ্লেক্সের একমাত্র স্থাপত্য যা এত ছোট আকারে তৈরি করা হয়েছে। ল্যাংডনের লেখায় যেখানে সে লুভরের বিশাল দেবী চিত্রকর্মের সংগ্রহশালা সম্পর্কে আলোকপাত করেছে, সেখানে এই সুন্দর পিরামিডটা সম্পর্কে একটা নোট আছে। ছোট এই কাঠামোটি মাটিতে এমনভাবে উঠে এসেছে যেন সেটা কোনো হিমখণ্ডের ভেসে থাকা অংশ। বিশাল একটা পিরামিডীয় ভল্ট লুক্কায়িত কক্ষের মতো ডুবে আছে যেন। ভেতরে নরম আলো জ্বলছে। দুটো পিরামিড একে অন্যের দিকে তাক করা, একই রেখায় অবস্থিত তারা। তাদের মাথা প্রায় স্পর্শ করছে। উপরে পেয়ালা, নিচে তলোয়ার। তলোয়ার আর পেয়ালা তার দরজা পাহারা দেয়। ল্যাংডন ম্যারি শভেলের কথাটা শুনতে পেল। একদিন এটা আপনার কাছে উদ্ভাসিত হবে। সে দাঁড়িয়ে আছে প্রাচীন রোজলাইনের রেখার নিচে। তার চারপাশ জুড়ে আছে মাস্টার শিল্পীদের চিত্রকর্ম। তদারকি করার জন্যে এর চেয়ে ভালো জায়গা সোনের জন্যে আর কি হতে পারত। এখন শেষ পর্যন্ত তার মনে হলো সে গ্র্যান্ড মাস্টারের পংক্তিটা বুঝতে পারছে। চোখ তুলে উপরের কাঁচের ভেতর দিয়ে দীপ্তিময় তারা ভরা রাতের দিকে তাকালো সে। অবশেষে তারা ভরা আকাশের নিচে শায়িত আছে সে। আধারের গুঞ্জনের মতো বিস্তৃত শব্দাবলী প্রতিধ্বনিত হলো। হোলি গ্রেল সন্ধান মানে মেরি ম্যাগদালিনের দেহাবশেষের সামনে হাঁটু গেড়ে বসা, সমাজচ্যুত একজনের পায়ের সামনে বসে প্রার্থনা করার একটি সফর।
আচমকা একটা শ্রদ্ধাভাবের উদয়ের ফলে রবার্ট ল্যাংডনের মনে হলো সে হাঁটু গেড়ে বসে পড়েছে। অল্পক্ষণের জন্যে সে একটা নারী কণ্ঠের আওয়াজ শুনতে পেল। প্রজ্ঞার যুগ। পৃথিবীর গহ্বর থেকে উঠে আসলো একটা চাপা কণ্ঠ। শেষ হলো ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ভিঞ্চি কোড এর 22তম এবং শেষ পর্ব। এই দীর্ঘ উপন্যাসটি পড়তে গিয়ে হয়তো অনেক ভুলভ্রান্তি হয়েছে আমার। আশা করছি আপনারা ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। পুরো উপন্যাসটি শুনে আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা বিষয়টা সম্পর্কে কি বুঝলেন এবং উপন্যাসের শেষটা কেমন লাগলো, সব কিছু মিলেই কমেন্ট করবেন আশা করছি। আর অবশ্যই যারা এখন শুনছেন না, পরে শুনবেন, শুনে শেষ করবেন, তারাও অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে প্রায়োরি অফ সায়নের বিষয়টি কেমন লেগেছে, এই হলি গ্রেইলের বিষয়টি কেমন লেগেছে। উপন্যাস হলেও বিষয়টি কিন্তু সত্যি বলা হয়েছে বিষয়টিকে, এবং এর অস্তিত্ব রয়েছে বলেই ঔপন্যাসিক বলেছেন। এবং বলা হয়েছে যে স্যার আইজাক নিউটন, বেত্তিচেল্লি এবং দা ভিঞ্চির মতো মানুষেরা এই গ্রুপের প্রায়োরি অফ সায়নের সদস্য ছিলেন। এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগলো এবং সার্বিক বিষয়ে আসলে আপনাদের মতামতটা আশা করছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।